33,500% return in 5 years. 3 times US Investing Championship winner. ইনি হলেন মার্ক মিনারভিনি। ইনি 3বার ইউএস ইনভেস্টিং চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। আর যেই মেথডটা উনি এখানে ইউজ করেছিলেন, ভিসিপি মেথড, আজকে আমার এই ভিডিওতে আমরা এই ভিসিপি মেথডেরই ডিটেল অ্যানালাইসিস করব। মেথডটা কিভাবে কাজ করে, ডিটেল অ্যানালাইসিস আজকে আমরা শিখব। ইনি হলেন পীয়ূষ কুমার গুপ্তা, ট্রেডেক্স গুরুকুলের কো-ফাউন্ডার, তার সাথে সাথে এনআইএসএম সার্টিফাইড একজন রিসার্চ অ্যানালিস্ট, তার সাথে সাথে এনার 7 ইয়ার্স প্লাস ট্রেডিং এ এক্সপেরিয়েন্স রয়েছে। তো আজকে এনার থেকেই আমরা ডিটেলে ভিসিপি মেথডটা শিখবো। হ্যালো এভরিওয়ান, থ্যাংক ইউ প্রতিমা আমাকে এই চ্যানেলে ডাকার জন্য, ইনভাইট করার জন্য। আর আজকে আমরা মার্ক মিনারভিনির ভিসিপি মেথডটা বুঝবো কিভাবে এটা কাজ করে। ভিডিওতে প্রসিড করার আগেই আমি একটা জিনিস বলে দিতে চাই যে আমার বাংলা খুব বেশি ভালো না, তো যদি কিছু বুঝতে নাও পারেন প্রতিমা আবার এক্সপ্লেন করবে এই লজিক্সগুলো, ঠিক আছে? আর আশা করছি যেভাবে আপনারা প্রতিমার ভিডিওসে ভালোবাসা দেন, আমি চেষ্টা করব সেইভাবে আমিও ইনফরমেশন আর নলেজ আপনাদের সাথে শেয়ার করতে পারি, সো দ্যাট আমিও তার সাথে এই চ্যানেলে আরো বেশি ভালোভাবে আপনাদের সাথে কন্টেন্ট বা নলেজ শেয়ার করতে পারি। তাহলে শুরু করা যাক। হ্যাঁ, তো যেটা বললো যে সিস্টেমটা উনি শেখাবেন সেটা আমি আবার আপনাদেরকে একবার করে বলে দেবো, যাতে কোনো যদি ডাউট থাকে আপনাদের সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়। তো চলুন বেশি দেরি না করে আমরা শুরুতেই ডিটেলে এই মেথডটা জেনে নিই। বিসিপি শেখার আগে স্টেজ অ্যানালিসিস জানা খুবই দরকার। আমার মনে হয় প্রতিমা সেটা অলরেডি আগে শিখিয়ে দিয়েছে, রাইট? হ্যাঁ, স্টেজ অ্যানালিসিস এর উপর আমার ডিটেল ভিডিও দেয়া আছে আমার চ্যানেলে, আমি আই বাটনে অ্যাড করে দেবো। যারা মনে করো ভিডিওটা দেখোনি, আমি এটা বলবো এই ভিডিওটা দেখার আগে স্টেজ অ্যানালিসিস এর ভিডিওটা একবার ভালো করে গো থ্রু করে এসো, তাহলে এটা বুঝতে বেশি সুবিধা হবে। পারফেক্ট। সো যখন অবধি আপনারা স্টেজ অ্যানালিসিস বুঝবেন না, প্রবলেম হবে যে ভিসিপি যে মেথড গুলো, প্যাটার্ন গুলো আমরা যে বুঝবো সেটা অ্যাপ্লাই আপনারা হয়তো ভুল জায়গায় করে দেবেন, ঠিক আছে? আমি একবার রিপিট করে দিচ্ছি যে স্টেজ অ্যানালিসিস যখন প্রতিমা শিখিয়েছিল, আই হোপ আপনারা স্ক্রিনে এই জিনিসগুলো বুঝতে পারবেন যে এখানে একটা অ্যাকুমুলেশন ফেজ ছিল, তারপরে একটা গ্রোথ ফেজ ছিল, তারপরে একটা ডিস্ট্রিবিউশন ফেজ ছিল, আর তারপরে এখানে একটা ডিক্লাইন ফেজ ছিল। আমার ড্রয়িং হয়তো অত ক্লিয়ার না হতে পারে যেভাবে প্রতিমা বোঝায়, ইয়েট এরকম একটা অ্যাকিউমুলেশন ফেজ ছিল যেটাকে স্টেজ 1 বলা হয়। স্টেজ 2 তে স্টক হায়ার হাই হায়ার লো লাগাতে গিয়ে উপরের দিকে যায়, আর সেটাকে আমরা স্টেজ 2 বলি গ্রোথ স্টেজ। তারপরের দিকে আপনি দেখতে পারবেন যে স্টক অনেক ভোলাটাইল হয়ে যাবে, উপরের দিকে ব্রেকআউট করছে, নিচের দিকে ব্রেকডাউন করে যাচ্ছে, কিন্তু কোনো একটা ডিরেকশন প্রপার ফলো করতে পারছে না, ভলিউমস এক্সট্রিমলি হাই হয়ে যাবে, আর অনেক ভোলাটিলিটি কেওয়াস হয়, সেখানে হয় স্টেজ 3, ঠিক আছে, যেটা ভোলাটিলিটি এরিয়া হয়, ডিস্ট্রিবিউশন। আর তারপরে যে স্টেজ 4, যেটা আমরা ডিক্লাইন স্টেজও বলি, সেখানে লোয়ার হাই লোয়ার লো বানিয়ে স্টক নিচের দিকে হয়ে যায়, রাইট? ইয়েস। তো যারা একদম নতুন, হয়তো এই অ্যাকুমুলেশন, গ্রোথ, ডিস্ট্রিবিউশন, ডিক্লাইন এগুলো শুনে ঘাবড়ে যাচ্ছ, তাদের জন্য আমি আবারও বলছি, আগে দেখে আসো, নয়তো এই জায়গাটা কনফিউশন লাগবে। তো ভিডিওটা ওটা দেখে নিলে দেখবে এটা অনেক বেশি জলের মতো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে। সো স্টেজ 2 তে যেই স্টকস গুলো থাকে, আমাদের এন্টায়ার ফোকাস যে হচ্ছে সেখানেই হয়ে যাবে, ঠিক আছে? তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ক্রাইটেরিয়া হচ্ছে যে স্টকটা স্টেজ 2 বা গ্রোথ স্টেজে হতেই হবে, না হলে সেটা কোয়ালিফাই করবে না ফর ফার্দার অ্যানালিসিস। নাও যেই স্টকটা স্টেজ 2 এর জন্য কোয়ালিফাই করে গেছে, তারপরের স্টেপে আমরা ভিসিপি অ্যাপ্লাই করা শুরু করবো। এবার ভিসিপি মানে কি? ভি মানে ভোলাটিলিটি, সি মানে হলো কন্ট্রাকশন, আর পি মানে হলো প্যাটার্ন, ঠিক আছে? ভোলাটিলিটি, কন্ট্রাকশন, প্যাটার্ন, ভিসিপি, ঠিক আছে? এটা হচ্ছে মার্ক মিনারভিনির প্রিয় একটা প্যাটার্ন, যেটা উনি অ্যানালিসিসের টাইমে অ্যাপ্লাই করেন আর দেখেন যে স্টক গুলো ভিসিপি তে বসে কিনা। যদি বসে তাহলে ওতে ফার্দার অ্যানালিসিস করেন আর ট্রেড ইনিশিয়েট করেন। এবার ভিসিপি প্যাটার্নটা কি সেটা আগে বুঝি, ঠিক আছে? তো এই ভিসিপি প্যাটার্নটা আগে আমি বলে দিই এটা কেন এত বেশি ইম্পর্টেন্ট। আমি আগেই বললাম উনি 33,500% বানিয়েছে এবং 3 বছর ইউএস ইনভেস্টিং চ্যাম্পিয়নশিপ জিতেছে, সেটা কিন্তু উনি এই ভিসিপি প্যাটার্ন, এই মেথড ইউজ করেই। তো এই ভিডিওটা খুব ভালো করে এন্ড অব্দি দেখো, তাহলে বুঝবে
যে কিভাবে প্রথমে আমরা একটা স্টক দেখছি সেই স্টকটা গ্রোথ ফেজে আছে। এই পার্টটা আমি একটা লাইনে ছোট করে তোমাদেরকে বলে দিই। প্রথমে আমাদের দেখতে হবে যে স্টকটা আদৌ গ্রোথ ফেজে আছে নাকি। যদি ওই স্টকটা গ্রোথ ফেজে থাকে তারপরেই কিন্তু আমরা চেক করব যে ওই স্টকটাতে ভিসিপি প্যাটার্ন হচ্ছে নাকি। তো ফার্স্ট তোমাদের দেখতে হবে যে স্টেজ অ্যানালাইসিস তোমরা প্রপারলি জানো নাকি। স্টকটাকে স্টেজ অ্যানালাইসিস করে আগে তোমাকে চেক করে দিতে হবে। যদি স্টকটা গ্রোথ ফেজে থাকে তাহলেই আমার ওটা ওয়াচ লিস্টে আসবে। যদি স্টকটা গ্রোথ ফেজ ছাড়া অন্য কোনো স্টেজে থাকে সেটা কিন্তু সেইখানে আমাদের বাদ হয়ে যাবে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে গ্রোথ অ্যানালাইসিস করা, সেটা গ্রোথ স্টেজে আছে নাকি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। তারপর সেকেন্ড আসবে যেটা পীযূষ বলছেন যে ভিসিপি প্যাটার্ন কি, সেটা কিভাবে হচ্ছে সেটা আমরা বুঝবো ওই স্টকের ক্ষেত্রে। পারফেক্ট। সো এবার নাম থেকে আপনি বুঝতে পারছেন ভোলাটিলিটি কন্ট্রাকশন প্যাটার্ন, মানে ভোলাটিলিটি আস্তে আস্তে কন্ট্রাক্ট হতে যাবে। মানে আগে যদি ভোলাটিলিটি এত ছিল তো তারপরে ভোলাটিলিটি এত হবে, তারপরে ভোলাটিলিটি এত হবে, ঠিক আছে। এই জিনিসটা যখনই আমি ড্র করছি তো হয়তো আপনারা ট্রায়াঙ্গেল প্যাটার্নও শুনেছেন নাম, তো সেই প্যাটার্ন থেকেও এটা আপনি রিলেট করতে পারবেন। এটার মানে কি হয়, কিরকম দেখতে হয়, সেগুলো আমরা এবার ধীরে ধীরে করে বোঝা শুরু করি চল। সো আপনি দেখবেন স্টক গুলো যখন স্টেজ 2 তে মুভ করবে তখন সে হায়ার হাই হায়ার লো বানিয়ে উপরের দিকে যায়, কারেক্ট। তো এই টাইমে হায়ার হাই হায়ার লো বানানোর টাইমে একটা সার্টেন পয়েন্টে ও রেস্ট নেয়, ঠিক আছে। রেস্ট নেওয়ার টাইমে আমরা দেখি যে স্টকটাকে কিছু এরকম প্যাটার্ন তৈরি করছে কি করছে না, ঠিক আছে। এবার এই প্যাটার্নটা এরকমও হতে পারে, ঠিক আছে, এই ধরনেরই হতে পারে। মানে আস্তে আস্তে যে হাইটা আছে সেটাও একটু নিচের দিকে যেতে পারে, লোটাও একটু ওপরের দিকে যেতে পারে, এই জিনিসটাও হতে পারে। তাছাড়া এই প্যাটার্নটা এরকমও দেখতে হতে পারে যে হাইটা অলওয়েজ সেম বা সিমিলার এরিয়াতে থাকবে কিন্তু লোটা আস্তে আস্তে উপরের দিকে শিফট হবে। কিন্তু একটা জিনিস এখানে শিওরলি হবে, সেটা হচ্ছে যে আগে যতটা স্টক ভোলাটিলিটি দেখাচ্ছিল সেটা আস্তে আস্তে কমবে। মানে এটা তোমরা দেখলে ভালো করে বুঝতে পারবে। দেখো ভোলাটিলিটি কন্ট্রাকশন মানে ভোলাটিলিটিটা কিন্তু আগের থেকে আস্তে আস্তে কমতে থাকবে। ফার্স্ট এই জায়গাটায় যতটা ভোলাটিলিটি ছিল নেক্সটে কিন্তু আরো কম, এন্ডে গিয়ে দেখবে একদম কম, যখন একদম ছোট হয়ে আসছে একদম ন্যারো হয়ে আসছে সেই জিনিসটা তোমাদের বুঝতে হবে। মানে চার্টে আপনি দেখতে পারবেন যে স্টক অনেক নিচে আসছে, আবার অনেক উপরে যাচ্ছে, আবার নিচে আসছে, কিন্তু এইবার ও অত নিচে আসছে না যত আগের বার এসছিল, মানে ঠিক আছে? ভোলাটিলিটিটা আস্তে আস্তে কমতে থাকবে। কারেক্ট। আর ও এখান থেকেই রিভার্স নিয়ে নিচ্ছে। আর সেম টাইমেই দেখবেন ও বেশি হাইও ব্রেক করে উপরের দিকে যাচ্ছে না, কিন্তু ওই এরিয়া সিমিলার রেঞ্জ অফ এরিয়াতে থাকছে। আবার সে নিচে আসছে, কিন্তু আসার সময় আবার দেখবেন যে আগের লো সে আবার টাচ বা ব্রেক ডাউন করতে পারছে না, আর সেখান থেকেও ঘুরে যাচ্ছে। বেশ, আমরা কি এগুলো চার্টে গিয়েও দেখবো? আমার মনে হয় চার্টে দেখলে আমাদের মেম্বারসদের বুঝতে আরো বেশি সুবিধা হবে। একদমই। কিন্তু তার আগে আমরা কিছু জিনিস বুঝে নিই যে এটা কি কি ক্যারেক্টারিস্টিক্স হয়, ফিচার্স হয়, সো দ্যাট যখন আমরা চার্টে দেখবো সেই জিনিসগুলো তো আপনারা আরো বেশি রিলেট করতে পারবেন জিনিস, রাইট। তো এই ধরনের প্যাটার্ন যেটা আমরা আগেই ডিসকাস করছিলাম যে স্টেজ 2 তে ফার্স্ট অফ অল হওয়া দরকার। স্টেজ 2 তে না হলে স্টকটা কোয়ালিফাই করবে না, রাইট। স্টেজ 2 তে হওয়ার মানে এই স্টকটা অলরেডি একটা গ্রোথ ফেজে রয়েছে, মানে হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে বানিয়ে স্টকটা কিন্তু উপরে যাওয়া শুরু করে দিয়েছে। এটা কিভাবে বুঝবে? এটার জন্য অলরেডি ভিডিও রয়েছে। তো ফার্স্ট ক্রাইটেরিয়া আমরা দেখবো গ্রোথ স্টেজে আছে নাকি। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে ওখানে ভোলাটিলিটি কন্ট্রাকশন হচ্ছে নাকি সেটা আমরা দেখবো। সেটা কিভাবে বুঝতে হয় সেটা পীযূষ আজি এখন বোঝাচ্ছে যে ভোলাটিলিটিটা দেখো আস্তে আস্তে ছোট হয়ে আসছে। তো যখন স্টকটা অলরেডি স্টেজ 2 তে আছে মানে স্টক অলরেডি ভালো মুভ দিয়ে দিয়েছে, হতে পারে এই প্যাটার্নটা বানানোর আগেই স্টক অলরেডি 50-100% ও মুভ দিয়েছে। তো সেটা দেখে আপনার ঘাবড়ানোর কোনো দরকার নেই, ঠিক আছে। যে ভালো স্টকস গুলো মুভ হয় সেটা 100% মুভ করার পরে আরো 200-300-400% ও মুভ করে, সেই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে। বাট এটা মাথায় রাখবেন আপনারা যে সে অলরেডি একটা ভালো মুভমেন্ট করেই দিয়েছে, সেটা আমরা দেখতে পাবো। তারপরে গিয়ে এই প্যাটার্নটা বানাবে। এই প্যাটার্নটা যখন বানাবে আপনি দেখতে পারবেন যে যখনই ওই হাইস গুলো মানে এই এরিয়াতে যখনই স্টক আসবে ওর ভলিউম গুলো যে ব্রেকআউট ট্রাই যদি করে তো সেই ভলিউমস গুলো অনেক স্পাইক মারবে, ঠিক আছে, মানে অনেক বেশি হাই হবে। তাছাড়া যখন স্টক নিচের দিকে আসবে তার ভলিউমস গুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আবার যে এখান থেকে উঠে যাবে
আবার ভলিউম বাড়া শুরু হবে আর এই ব্রেকআউট এরিয়াস এর কাছে ভলিউমে অনেকটা বেশি স্পাইক হবে, তাছাড়া আবার যে নিচের দিকে যাবে তার ভলিউমটা আপনি কমতে দেখতে পারবেন। তো এই ভলিউমের ক্যারেক্টারিস্টিকটা আপনি স্টকের যে ক্যান্ডেলস্টিক্স এর যে ক্যারেক্টারিস্টিকটা আছে, যে প্যাটার্নের ক্যারেক্টারিস্টিক আছে, সেটার সাথে রিলেট কিন্তু অবশ্যই করবেন। ঠিক আছে, এটা করলে কিন্তু আপনার যে ক্ল্যারিটিটা হবে সেটা আরো বেশি আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, যদি আপনি দেখেন যে এই 50-100% মুভ করার পরে স্টেজ 2 তে যখন এই স্টকটা আছে, কিন্তু তারপরে আমরা দেখি যদি যে স্টক কিছু এইরকমের মুভমেন্টস করছে, কিন্তু সেটা কিন্তু আমাদের ক্ষেত্রে আবার অ্যাপ্লিকেবল হবে না। কেন হবে না? কেন কি ভোলাটিলিটিটা আবার এখানে বেড়ে যাচ্ছে। উই ডোন্ট ওয়ান্ট ভোলাটিলিটি টু ইনক্রিজ। ভোলাটিলিটি আমরা দেখবো আস্তে আস্তে ন্যারো হয়ে যাচ্ছে, আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা কিন্তু ভোলাটিলিটি বাড়লে সেটাকে কিন্তু ভোলাটিলিটি কন্ট্রাকশন পয়েন্ট বলবো না। যখন আমরা দেখবো ভোলাটিলিটিটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু আমরা সেটা ভোলাটিলিটি কন্ট্রাকশন প্যাটার্ন বলবো না। আমরা দেখবো যেখানে আস্তে আস্তে ভোলাটিলিটিটা কমতে থাকবে এবং ন্যারো ডাউন হতে থাকবে। সো এই ক্ষেত্রে যদি সিনারিওটা এরকম হয় তাহলে আমরা যে ভোলাটিলিটি কন্ট্রাকশন প্যাটার্ন আছে সেটা আমরা আবার এই স্পটটাকে আমরা ধরতে পারি যে এখানে ভোলাটিলিটি বাড়লো, আবার কমলো, আবার কমলো, এটাকে আমরা কনসিডার করবো না তখন। ঠিক আছে, তো মনে রাখবেন জিনিসটা কিন্তু কিছু এরকম হওয়া দরকার। ঠিক আছে, বা এরকম হওয়া দরকার। ঠিক আছে, হতেই পারে যে হাই টাচ করছে না কিন্তু লোজও নিচের দিকে আসে না, আর এরকম হতে পারে যে সিমিলার রেঞ্জ অফ এরিয়াতে আছে বাট ভলিউম ক্যারেক্টারিস্টিক্স উইল বি সিমিলার। হয়তো তোমাদের এখন এটা দেখে একটু কনফিউশন মনে হতে পারে, কিন্তু যখন এই জিনিসটা তোমরা চার্টে দেখবে, এরপরে যখন আমরা চার্টে তোমাদেরকে এই জিনিসটা দেখাবো, এটা কিন্তু তোমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, আরো বেশি ইজি হয়ে যাবে। প্রথম কিছুদিন তোমাদেরকে চার্টে বারবার দেখতে হবে, বুঝতে একটু অসুবিধা হবে কোন জায়গাটা, কিন্তু সেটার জন্য আমি চেষ্টা করব নেক্সট একটা দুটো ভিডিওতে তোমাদেরকে গাইড করে দেওয়ার। ওকে, তো এবার এই জিনিসটাকে চলো আমরা চার্টেও দেখে নিই। ঠিক আছে, তো এইটা হচ্ছে গোল্ডের চার্ট। ঠিক আছে, এবার গোল্ডের চার্টের আমরা উইকলি টাইম ফ্রেমে এসে গেছি। আপনারা যদি স্টেজ অ্যানালিসিস ভিডিও প্রপার ভাবে দেখে রয়েছেন, আপনার মনে থাকা উচিত যে স্টেজ অ্যানালিসিস কিন্তু উইকলি বা মান্থলি টাইম ফ্রেম মানে হায়ার টাইম ফ্রেমে করা উচিত, সেটা শর্টার টাইম ফ্রেমে করা একদমই উচিত না। যত হায়ার টাইম ফ্রেমে আপনি স্টেজ অ্যানালাইসিস করবেন, অ্যাকুরেসি কিন্তু ঠিক জানা সেটা কিন্তু আরো বেশি বেড়ে যাবে। হায়ার টাইম ফ্রেমে সবসময় অ্যাকুরেসি বেশি হয় দেন লোয়ার টাইম ফ্রেম। তো চেষ্টা করবেন স্টেজ অ্যানালাইসিস আপনি যেই টাইম ফ্রেমে ট্রেড করছেন সবসময় তার থেকে একটা উপরে হায়ার টাইম ফ্রেমে গিয়ে নিজে স্টেজ অ্যানালাইসিস করে আসা। কারেক্ট। তো এবার আমরা এখানে একটা জিনিস এই গোল্ডের চার্টে আমরা একটা জিনিস কি দেখতে পাচ্ছি যে কিছু এই একটা এরিয়াতে গোল্ড অ্যাকিউমুলেশন স্টেজে ছিল, তাই কি না? মানে দেখো সাইডওয়েজ অ্যাকুমুলেশন স্টেজ বলে সাইডওয়েজ একই জোনের মধ্যে অনেক দিন ধরে ওঠানামা কিন্তু করছে, যেটা পিউজি এখন দেখাচ্ছে। এবার এই যে এটা কিন্তু আপনি দেখতে পারেন যে এটা 3-4 বছর কিন্তু একটা রেঞ্জে ও ফেসে রয়েছিল, মানে 2020 থেকে মোটামুটি 2024, রাইট? হ্যাঁ। তো এই টাইমে অ্যাকিউমুলেশন স্টেজ এটা আমরা বলি, রাইট? এখানে অ্যাসাচ আপার দিকে কোনো মুভমেন্ট এই গোল্ডে দেখা যায়নি আমাদের। এবার যেই এই রেঞ্জের থেকে ব্রেকআউট দিয়ে দিল, তার মানে আমরা কি বুঝতে পারি যে এটা স্টেজ 2 তে উঠে গেছে। হ্যাঁ, যখন এটা অ্যাকুমুলেশন স্টেজ থেকে ব্রেক করে উপরের দিকে হায়ার হাই হায়ার লো বানিয়ে বানিয়ে যাচ্ছে, তার মানে কি ও অ্যাকুমুলেশন স্টেজ ব্রেক করে এখনো গ্রোথ স্টেজে চলে গেছে। তার মানে যখন গ্রোথ স্টেজে চলে গেছে এখন আমরা কিন্তু এখানে ভিসিপি প্যাটার্ন খুঁজতে পারি। কারেক্ট। তো এবার চলো আমরা এখানে কি করছি যে এই 4th অফ মার্চে আমি দেখতে পাচ্ছি যে এই পুরো এরিয়া রেঞ্জের ব্রেকআউট দিয়ে এই উইকে দিয়েছে, রাইট? তো আমি এখানে একটু মার্কিং করে দিচ্ছি। ঠিক আছে, তো 4th অফ মার্চে 4th অফ মার্চ 24 এ আমরা মার্কিং করে দিলাম, কেন কি আমরা দেখতে পাচ্ছি যে একটা মাল্টি ইয়ার ব্রেকআউট এখানে হয়ে গেছে। দেখো এখানে একটু ভালো করে দেখতে পারবে এই যে হাইটা ছিল, এই রেজিস্ট্যান্সটাও কতবার টেস্ট করেছে কিন্তু একবারও কিন্তু ব্রেক করতে পারেনি। অ্যাট লাস্ট এখানে এসে প্রপারলি ব্রেক করেও হায়ার হাই হায়ার লো বানানো স্টার্ট করেছে। তো এটা দেখে আমরা কনফার্ম যে এর অ্যাকুমুলেশন স্টেজ থেকে বেরিয়ে গেছে এবং গ্রোথ স্টেজে এন্টার করে গেছে। হ্যাঁ, এটার মানে কিন্তু এটা একদমই না যে এইভাবে একবার স্টক আমরা অ্যানালিসিস করে নিলাম তারপরে ওই স্টকটা নিচে আসতে পারে না, সেটা না। ব্রেকআউট ফেল করতেই পারে, এরকম হতে পারে যে ভিসিপি প্যাটার্নও ফেল করবে, এরকম এমন না যে তুমি দেখছো মানে এটা গ্রোথ স্টেজ চলে গেছে মানে এ আবার ডিক্লাইন স্টেজ বা ডিস্ট্রিবিউশন স্টেজে যাবে না। হতে পারে এটা কিন্তু ফেল করবে, আবার এটাও হতে পারে যে এর গ্রোথ স্টেজটা কন্টিনিউ করবে। কারেক্ট। স্টক মার্কেটে আসা মানেই আমরা প্রবাবিলিটির কাজ করছি, রাইট? তো আমরা এখানে দেখছি যে স্টকটা একটা পার্টিকুলার অ্যাকুমুলেশন স্টেজ ব্রেকআউট দিয়ে দিয়েছে, তো তার মানে এবার আমরা
গ্রোথ স্টেজে এখানে ভিসিপি প্যাটার্ন দেখা শুরু করবো। এবার ভিসিপি প্যাটার্ন দেখার জন্য আমরা কি করব, ডেইলি টাইম ফ্রেমে শিফট করে যাব। ঠিক আছে, এটা আমরা এলাম ডেইলি টাইম ফ্রেমে। তার মানে হায়ার টাইম ফ্রেমে আমরা আগে স্টেজ অ্যানালাইসিস করে নিলাম, উইকলি টাইম ফ্রেমে দেখে নিলাম এটা গ্রোথ স্টেজে রয়েছে। এবার আমরা লোয়ার টাইম ফ্রেম মানে উইকলি থেকে ডেইলিতে চলে আসবো, ডেইলি টাইম ফ্রেমে আমরা ডিটেলে অ্যানালাইসিস করব। তো এবার আমরা যে ডেইলি টাইম ফ্রেমে আসলাম, ঠিক আছে, এখানে ভলিউম আমাদের অ্যাড করতে হবে। তো ইন্ডিকেটার্সে গিয়ে আপনি ভলিউম অ্যাড করতে পারেন। এবার প্রবলেমটা হচ্ছে যে এখানে আপনি হয়তো ভলিউম দেখতে পাচ্ছেন না, কেন কি এটা হচ্ছে গোল্ডের স্পটের চার্ট। ঠিক আছে, তো চলো একটা কাজ করি, আমরা সেম জিনিস একবার গিয়ে আমাদের গোল্ডের যে M6 এর চার্ট আছে সেখানে গিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই করি। ঠিক আছে, আর এখানে আমাদের ভলিউম এসে গেছে, কিন্তু আমরা একবার চলো আবার গিয়ে একবার মার্কিংটা আমরা করে ফেলি। ঠিক আছে, তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই পুরো এরিয়াটা উইকলি টাইম ফ্রেমে আমরা খুলে রেখেছি। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন যে এইটা একটা হচ্ছে লং বেস। ঠিক আছে, যেটা ব্রেকআউট এখানে 13th of March 2023 তে আমরা দেখতে পাচ্ছি। এই চার্টটা হালাকি একটু ডিফারেন্ট আমাদের যে গোল্ডের স্পটের চার্ট, যেটা ইউএসডি তে মেজার হয় সেটা থেকে একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে, কিন্তু আমাদের সেটা কনসিডারেশনে নেওয়ার কোনো দরকার নেই। আমরা নিজের এখানে হিসাবে আরামসে মার্কিং করতেই পারি, রাইট? তো এখানে আমরা দেখতে পাচ্ছি 2nd of Jan 2023 তে এখানে ব্রেকআউটটা দেখা যাচ্ছে, কারেক্ট? হ্যাঁ। তো এই রেঞ্জের এখানে আমরা ব্রেকআউট দেখতে পাচ্ছি। এবার এখানে আমি মার্কিং করে দিচ্ছি, তারপর থেকে আমরা এটাকে কনসিডার করছি যেটা স্টেজ 2 তে আছে। আর কনসিডার করার সাথে আমার থিসিস এটা বলছে যে স্টেজ 2 তে আছে স্টক বা গোল্ড, তো তার মানে এখান থেকে স্টক বা গোল্ড ওপরের দিকেই যাবে। এটা আমাদের থিসিস ক্যান বি রং অর রাইট, উই উইল হ্যাভ টু ট্রেড অ্যাজ পার দ্য প্ল্যান। ওকে, নাও এবার আমরা এটা ডেইলি টাইম ফ্রেমে চলে আসলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার 2nd Jan 2023। ঠিক আছে, তা এরপর থেকে আমরা এই ভিসিপি প্যাটার্নটা আমরা এখানে করব। খোঁজা স্টার্ট করব। ঠিক আছে, তো দেখুন এই স্টকটা এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এখানে কোনো প্যাটার্ন আমরা অ্যাসেস দেখতে পাচ্ছি না, আর নিচে আপনি ভলিউমও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কিন্তু আপনি একটু এগাতে থাকবেন, এখানে কোনো রকমের আমি এখানে অ্যাসেস প্যাটার্ন দেখতে পাচ্ছি না। ভিসিপি প্যাটার্ন একটা টাইট রেঞ্জে প্যাটার্নটা হবে, আস্তে 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 ছোট হতে থাকবে ভোলাটিলিটা। কারেক্ট। তো এই জিনিসটা আমরা এবার আস্তে আস্তে এগোতে থাকবো আর দেখবো যে কোথাও আমাদের দেখা যাচ্ছে কিনা, রাইট? তো একটা কাজ করি, আমরা একবার রিপ্লে বারটা প্রেস করি সো দ্যাট লোকেরা রিয়েল টাইম ফিলটা নিতে পারুক। নাহলে হ্যাঁ। অনেকবার লোকেরা বলেন যে অলরেডি তো এটা হয়ে গেছে, তাই জন্য আপনি এখানে হয়তো দেখাচ্ছে। তো রিপ্লে বাটন করে দিলে আপনারা রিয়েল টাইমে যখন এখানে অ্যাকচুয়ালি ভিসিপি প্যাটার্ন তৈরি হয়েছিল তখন আপনি বুঝবেন যে এখানে আদৌ এন্ট্রি কেউ নিত কি নিত না। তো সেটার জন্য রিপ্লে বাটনটা খুব ভালো কাজ করে। আপনারাও যদি ব্যাক টেস্ট করেন, এরকম কোনো সিচুয়েশনে পড়েন, আপনারাও যখন নিজেরা ভিসিপি প্যাটার্ন খুঁজবেন, আপনারাও কিন্তু এই রিপ্লে বাটনটা ইউজ করতে পারেন। পারফেক্ট। তো এই জিনিসটা করার মানে কি হচ্ছে, এবার না আপনি জানেন আগে কি হয়েছে, না আমরা জানি। তো এইভাবে করলে কি হবে, আমরা আনবায়াসড ম্যানারে ব্যাক টেস্টিংটা করতে পারবো, ফেলিয়ার্স গুলো কারেক্টলি দেখতে পারবো, আর উইনার্স গুলো কারেক্টলি বুঝতে পারবো, তাই না? একদম। তো চলো আগের দিকে যাই, একটু দেখি কি হয়েছে আগে। তো আমি প্লে বাটন প্রেস করছি। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা এরকম সিনারিও তৈরি হচ্ছে, রাইট? এবার দেখি সেই জিনিসটা আগে ফার্দার কন্টিনিউ হয় কিনা। আচ্ছা, একটা জিনিস এগানোর আগে আমি একটা জিনিস বুঝিয়ে দিতে চাই। ভিসিপি প্যাটার্ন দেখার সময় কিন্তু মেক শিওর করবেন যে কার্ভস গুলো কিন্তু এই শেপে হওয়া দরকার, মানে আস্তে আস্তে দেখবে কার্ভের সাইজটা কিন্তু ছোট হচ্ছে। প্লাস সাথে এটা রাউন্ডিং শেপে হওয়া দরকার। ঠিক আছে, যদি কার্ভের শেপ এইরকম হয় তো সেটা কিন্তু কনসিডার হবে না। মানে কার্ভটা নিচের দিকে বেসটা চড়া হওয়া উচিত। ঠিক আছে, এতে ওপরের দিকে বেস চড়া আছে আর নিচে এখানে শার্প এজিং হচ্ছে, এখানে ওপরের দিকে শার্প এজ হচ্ছে। ঠিক আছে, এই সিনারিওজে ভলিউম উপরের দিকে স্পাইক করবে আর নিচে যখন বেস ফর্মেশনটা হচ্ছে সেখানে ভলিউমস গুলো কমে যাবে। বোঝা গেল? আমি এইরকম নিচের দিকে ইউ ফর্মে কিন্তু আমি এখান থেকে বেস। আর যদি এই রকমের বেস ফর্মেশন হয় তাহলে মোস্টলি একটু ভোলাটাইল চপি সিনারিও হয়, তারপরে এখানে গিয়ে ভলিউমটা যে ফলের ভলিউমটা আছে, যে রেড ক্যান্ডেলস এর ভলিউম হবে সেটা কিন্তু বেড়ে যায়। তো প্যাটার্নটা এইরকম হতেই হবে, এটা আমরা কনসিডার করব না। বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এবার আমি এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি যে তো দেখুন, দেখলাম একটা ফার্স্ট ইভের মতো শেপ আমরা দেখবো, দেখে নিয়েছি। এরপরে দেখবো সেম ভাবে আবারও কন্টিনিউশন করছে। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, এই যে এই লোটা ছিল, এই লোটাকে এবার ব্রেক ডাউন করে দিচ্ছে। ব্রেক করে দিলে কিন্তু চলবে না, যেটা আগেও আমরা দেখিয়েছি যে আস্তে আস্তে ছোট হতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি এটাকে আর কনসিডার করব না। ঠিক আছে, চলো দেখি কি হচ্ছে। তো এটা আবার একটা বড় বেস বানাচ্ছে, তৈরি করছে। ঠিক আছে, আর আমাদের এই বেসেস গুলো কিন্তু হাই এর দিকেই হবে, মাঝখানের দিকে হবে না।
তো এই ফলটা করে গেছে, যদি এইখানে বানানো শুরু করে আমি এটাকে কনসিডার করব না। মানে এই যে চার্টের যে হাইটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই হাইয়ের সাইডে কিন্তু খুঁজতে থাকবো যাতে ও বেসটা বানায়। ও যদি নিচে বেস বানায় সেটা কিন্তু আমরা কনসিডার করব না। ওই টাইমে চার্টের যে হাই পয়েন্ট রয়েছে সেই হাই পয়েন্টের কাছাকাছি আমরা দেখবো ওখানেও বেস বানাচ্ছে। বোঝা গেল? দেখো এখনো কোনো জিনিস আমরা দেখতে পাচ্ছি না। We will wait. Okay, again it is going towards the হাই high. We will wait. Okay, so it has again arrived at the high. Now let's see এবার এই বেস বানাতে পারছে কিনা। ঠিক আছে, এবার যেভাবে আমি একটা ড্রয়িং আপনাদের করে দেখালাম, ঠিক আছে, যে এই বেসটা এরকম চড়া হবে, তারপরে ছোট হবে, তারপরে ছোট হবে। দেখুন এই জিনিসগুলো কিন্তু ডিফার হতে পারে, এটা এরকমও হতে পারে, হুম। এটা এরকমও হতে পারে। এই জিনিসগুলো আলাদা আলাদা ভাবে দেখা যেতে পারে। আপনি যত প্র্যাকটিস করবেন আপনি অত ভালো করে আইডেন্টিফাই করতে পারবেন। আর এই জিনিসটা হয়তো প্রথমবার আপনাদের কাছে একটু কনফিউশন মনে হতে পারে, কিন্তু এই জিনিসটা যখন আপনি ভিডিওটা দুবার তিনবার রিপ্লে করবেন, বারবার চার্টে গিয়ে দেখবেন, তখন আস্তে আস্তে বুঝতে সুবিধা হবে। আর হতে পারে এই ভিডিওটার পর যদি আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট সেকশনে জানান, তাহলে কিন্তু এর উপরে আমি আরো অনেকগুলো এক্সাম্পলস নিয়ে আপনাদেরকে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো, যাতে এর পরেও আপনাদের গিয়ে ইজি হয় বোঝার। এই ভিসিবি প্যাটার্ন একদমই কিন্তু বিগিনারদের জন্য না। আমি এটা বলবো না যারা মার্কেটের কোনো আইডিয়া নেই, সবে এসেছেন, তারা ভিসিবি প্যাটার্ন বুঝতে পারবেন। ভিসিবি প্যাটার্ন তাদের জন্যই যাদের একটু মার্কেটে চার্টের ব্যাপারে আইডিয়া আছে, যারা চার্ট দেখতে পারে, বুঝতে পারে। আর আপনি এটা নিশ্চয়ই বুঝতে পারছেন এই ভিসিবি প্যাটার্নের পাওয়ার কতটা। মার্ক মিনারভিনি, যিনি একজন এত বড় ট্রেডার, 3বার ইউএস চ্যাম্পিয়নশিপ জিতেছেন, উনি যখন এই সেম মেথড ইউজ করে 33,500% বানিয়েছেন, তার মানে এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই প্যাটার্নটা কতটা বেশি পাওয়ারফুল। তো এই জিনিসটা বোঝার জন্য আপনাও কিন্তু অতটাই এফর্ট দিতে হবে। এমন না যে একবার দেখলেই আপনি এটা বুঝে যাবেন। Correct. চলো এবার এটাই দেখি কিরকম হচ্ছে সিনারিও। অলরাইট, সো এখানে আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি যেটা উপরের দিকে অনেক ভালোভাবে ব্রেকআউট দিয়ে উপরের দিকে এসছে, আবার একটু নিচের দিকে এসছে। দেখি ফার্দার কিভাবে কন্টিনিউ হয় এটা। ওকে, নাও এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কোনো অ্যাজ সাচ ক্যারেক্টারিস্টিক বা প্যাটার্ন আমরা এখনো দেখতে পাচ্ছি না। তো চলো, উই উইল হ্যাভ টু ওয়েট। স্টক গোল্ড কিন্তু অনেকটাই জাম্প লাগিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু সেটা নিয়ে আপনার কিছু করার নেই। আপনাকে ওয়েট করতেই হবে, যে আপনার যখন অবধি প্যাটার্নটা তৈরি হচ্ছে না আপনি কিছু করতে পারবেন না অ্যাজ সাচ। ওকে, এবার আপনি এইখানে একটা জিনিস ভালো করে দেখুন কত সুন্দরভাবে এই প্যাটার্নটা তৈরি হয়েছে। লুক অ্যাট দিস, দেখতে পাচ্ছেন? আপনাদের আমরা দু রকমের প্যাটার্ন দেখেছিলাম, একটা হচ্ছে যেখানে সেটা হাইজের কাছাকাছি টাইটনেসটা হতে চলে যাবে, মানে হাইটা সেম থাকবে কিন্তু নিচের আস্তে আস্তে ইউ শেপটা ছোট হতে থাকবে। আর একটা আমরা এই প্যাটার্নটা দেখেছিলাম মানে হাইজন মানে অনেকটা ট্রায়াঙ্গেলের মতো, উপরের দিক থেকেও আস্তে আস্তে নিচে যেতে থাকবে, নিচ থেকে উপরের দিকে যাবে, যেটাকে আমরা ট্রায়াঙ্গেল শেপ বলি। তো এইবার আমরা এখানে আরামসে এই জিনিসটাকে দেখতে পাচ্ছি যে এই ফরমেশনটা হয়েছে, রাইট? এই ফরমেশনটা আমরা আরামসে দেখতে পাচ্ছি এখানে। ইয়েস অর নো? দেখো হাইজও আস্তে আস্তে কিন্তু এরকম করে নিচের দিকে আসতে গেছে, আর এই যে লো গুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে যেতে গেছে। মানে জিনিসটা দেখো কন্ট্রাক্ট হয়ে একটা ট্রায়াঙ্গেল শেপ কিন্তু নিচ্ছে আর আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। তো এই ধরনের জায়গায় আমরা কি করব, সিম্পলি এই ধরনের মার্কিং করে রেখে দেব। আর এই রেঞ্জের ব্রেকআউটে আমরা যে ট্রেডিং এর প্ল্যানটা সেটা ইনিশিয়েট করতে পারি, উইচ ইজ অ্যারাউন্ড দিস এরিয়া। ঠিক আছে, তো চলে এবার দেখি আগে এটা কি হয়েছে, এটা ফার্দার উপরের দিকে যায় কি ফেল হয়ে যায় সেটা চলো এবার আমরা দেখি। আর দেখুন এখান থেকে খুবই একটা ভালো মুভ আমরা উপরের দিকে দেখতে পেয়ে গেছি। তো এই জায়গাটায় পিয়ুষ, এটা যদি তুমি একটু ক্লিয়ার করে বলে দাও যে এই যে ভোলাটিলিটি কন্ট্রাকশন প্যাটার্নটা তৈরি হলো, এখানে এক্সাক্ট কোন জায়গাটায় এন্ট্রি নেওয়া যেত এবং কোন জায়গাটায় স্টপ লস রাখতে হতো, তাহলে আমাদের ভিউয়ার্স এর মনে হয় একটু বেশি সুবিধা হবে বোঝার। ওকে, ঠিক আছে, তো চলো এই জিনিসটাকেও বোঝার চেষ্টা করি। ঠিক আছে, সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হাইজ গুলো এখানে ড্রপ করেছে, রাইট? যে আপনি এখান থেকে একটা হাই মার্কিং করলে, এই হাই মার্কিং করলে, এই হাই মার্কিং করলে, কারেক্ট? তো এখানে এইভাবে এটা একটা ভিজিবল প্যাটার্ন তৈরি করেছে। কারেক্ট, ঠিক আছে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই একটা বানালো, এই একটা বানালো, আর লাস্টেরটা একদম টাইট হয়ে গেল। এবার যেই এই লাইনটা, ঠিক আছে, এটাকে আপনি ট্রেন্ড লাইনও বলতে পারেন, এই ট্রেন্ড লাইনে ব্রেকআউট দিয়ে ক্লোজিংটা দিল, তো এই ক্লোজিং ক্যান্ডেলটাকে, যেটা বাইরের দিকে ক্লোজ দিয়েছে, এই ক্যান্ডেলটাকে আমরা বলতে পারি ট্রিগার ক্যান্ডেল, ঠিক আছে, বা ব্রেকআউট ক্যান্ডেল, যেটা আপনার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, আমি আবার ডিলিট করে দিই সবকিছু আপনাদের জন্য।
এই যে ক্যান্ডেলটা হচ্ছে এটা হচ্ছে আপনার ট্রিগার ক্যান্ডেল। কেন ট্রিগার ক্যান্ডেল আমরা এটাকে বলছি? সিম্পলি আপনি যদি এই লাইনস গুলো জয়েন করেন তাহলে আপনি দেখবেন এই ফার্স্ট একটা ক্যান্ডেল হচ্ছে যেটা এই ট্রেন্ড লাইনকে Breakout ব্রেকআউট দিয়েছে। দিয়ে উপরের দিকে ক্লোজিংটা দিয়েছে। তার মানে আমি একটা জিনিস বলে দিই, এই যে ক্যান্ডেলটা যেটা ব্রেকআউট দিয়েছে, এই ক্যান্ডেলের হাই যখন ক্রস করবে সেখানে কিন্তু আমার এন্ট্রি হবে। মানে এই ক্যান্ডেলেই কিন্তু আমার এন্ট্রি হবে না, নেক্সট ক্যান্ডেল যখন এই ক্যান্ডেলের হাইটাকে ক্রস করবে সেইখানে গিয়ে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। কারেক্ট। এবার আপনাদের আরেকটা জিনিস আমি দেখাই। আমি আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স বলেছিলাম যে ব্রেকআউটের সময় ভলিউমস গুলো যে হচ্ছে সেটা সিগনিফিকেন্টলি বাড়বে। আর যখন সে নিচের দিকে আসে তার ভলিউমস গুলো যে দেখাবেন দেখতে পারবেন আপনি যে কমে যাচ্ছে, ঠিক আছে? তো আপনি এবার এই জিনিসটাকে খেয়াল করুন যে এই ট্রেন্ড লাইনটাকে টেস্ট করার জন্য এই ক্যান্ডেলটা গেল, আর এইখানে আপনি একটা অরেঞ্জ কালারের লাইন দেখতে পাচ্ছেন। এটাকে চলো আমরা একটু ডার্ক করে দিই, তাই না? হুম। আর এটাকে আমি ব্ল্যাক করে দিচ্ছি, আপনাদের সুবিধা হবে দেখতে। এবার আপনি দেখতেই পাচ্ছেন যে এই ব্ল্যাক কালারের লাইন যেটা যাচ্ছে সেটা আপনাকে একটা মিন ভলিউম অ্যাভারেজ মানে অ্যাভারেজ, মানে রোজকার যে ক্যান্ডেলস গুলো তৈরি হচ্ছে সেগুলোর একটা অ্যাভারেজ দেখাচ্ছে। যখন অ্যাভারেজের উপরে চলে যাচ্ছে তখন আপনি বুঝতে পারবেন যে ওই ক্যান্ডেলের ভলিউম বেশি, আর যখন দেখবেন আপনি ওই অ্যাভারেজের নিচে আসছে তার মানে ওর ভলিউম কিন্তু হিসাব মতো কম। এই ভলিউমটা বোঝানোর জন্য আমরা এটা ইউজ করি। ঠিক আছে? এবার আপনি দেখতে পারবেন যে এই ক্যান্ডেলেরই যে ভলিউমটা হচ্ছে সেটা একদম হাই চলে গেছে, কারেক্ট? হুম। আবার এই যেই নিচের দিকে চলে এলো আপনি দেখবেন এই ক্যান্ডেলস গুলোর দেখুন ভলিউমস গুলো একদম কমে গেছে। এই যে ক্যান্ডেলস গুলো আছে তার ভলিউমস গুলো অ্যাভারেজের নিচে চলে গেছে। মানে এই ব্ল্যাক লাইনের নিচে একদম চলে গেছে, তার মানে ভলিউম কিন্তু এখানে অনেকটা কমের দিকে আছে। এটা মানে আমরা কি বুঝতে চাইছি, যখন ব্রেকআউটের অ্যাটেম্প্ট নিচ্ছে সে অনেক হাই ভলিউমে নিচ্ছে, আর যখন নিচের দিকে আসছে তো যে সেলার্সরা আছে তাদের সেখানে কিন্তু ভলিউম এখানে কম রয়েছে সেলার্স। প্রেশারটাও শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেলার্সদের প্রেশার এই এরিয়াতে গিয়ে ফাইনালি শেষ হয়ে যাচ্ছে, আবার সেখান থেকে ইউ টার্ন নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আর যখন এই জিনিসটা রিপিটেডলি উপরের দিকে শিফট হচ্ছে তার মানে এভরি টাইম সেলার্সরা আসছে কিন্তু তারা তার নিচে পুশ করে ওটাকে নিয়ে যেতে পারছে না। নিচে নিয়ে যেতে পারছে না, তারা হেরে যাচ্ছে, আবার স্টক উপরের দিকে বা গোল্ড উপরের দিকে চলে যাচ্ছে। তো এইখানে আপনি এন্ট্রি বানাতে পারেন, আর ঠিক এই ক্যান্ডেলের বা সুইং এর নিচে যদি আপনি সেফলি ট্রেড করতে চান তাহলে আমি আবার একবার মার্কিং করে দিই আপনাদের জন্য। এইরকম হলো মার্কিংটা। আপনি এন্ট্রিটা এই ক্যান্ডেল উপর ব্রেকআউট দেবে, আপনি এখানে হাইতে এন্ট্রি এখানে করবেন। এন্ট্রি করে দিলেন। আপনি এখানেও স্টপ লস রাখতে পারেন, আর যদি টাইট ট্রেডিং করতে চান তাহলে আপনি এখানে রাখতে পারেন। ডিপেন্ড করছে আপনি কি টাইপের ট্রেড করছেন। আপনি যদি ইনভেস্টিং টাইপের ট্রেড করছেন যেখানে আপনি 10 to 15% একটা স্টপ লস নিয়ে অনেক দিনের জন্য রেখে দিতে চাইছেন, তাহলে আপনি সুইং লোতে নিয়ে আপনার স্টপ লস রাখতে পারেন সেফার সাইডে খেলার জন্য। যদি আপনি সুইং ট্রেডিং করতে চান, যদি ভাবেন আপনি রিস্ক রিওয়ার্ডটা সুইং ট্রেডিং এর মতো নিতে চাইছেন, কিছুদিনের জন্য ট্রেড রাখতে চাইছেন, তখন কিন্তু আপনি ক্যান্ডেল লোতে নিজের স্টপ লস রাখতে পারেন। মানে সুইং ট্রেডিং এর জন্য আপনি ক্যান্ডেল লো প্রেফার করতে পারেন যেখানে আপনার রিস্ক একটু বেশি হয়ে যাচ্ছে, সুইং ট্রেডিং করছেন। আর যদি আপনি ওটাকে ইনভেস্টিং এর জন্য রাখতে চান তাহলে প্রেফারেবল আপনি সুইং লোতে রাখুন, ওখানে স্টপ লসও একটু বড় হবে এবং সেফ সাইডে আপনি থাকবেন, ওটাকে লং টার্মের জন্য হোল্ড করতে পারবেন। ইনভেস্টিং মানে উনি বলতে চাইছেন যে পজিশনালের দিকে একটু যেতে চাইলে আপনি যদি একটু বেশি উইকস এর জন্য যদি ক্যারি অন করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন। এবার আপনি দেখুন যদি আপনি সুইং লোতে রাখেন তাহলে এখানে আপনার 2% এর কাছাকাছি স্টপ লস দাঁড়াচ্ছে, আর এখানে একদম স্ট্রেট 10% এর মুভ দেখা যাচ্ছে, উইচ ইজ 1:4 এর বেশি একটা রিস্ক রিওয়ার্ড পাওয়া যাচ্ছে, যেটা কি খুবই ভালো। এবার যদি আপনি টাইটলি রিস্কটা অ্যাডজাস্ট করতে চান, ক্যান্ডেল লোতে হ্যাঁ, তাহলে আপনার স্টপ লসটা হয়ে যাচ্ছে 0.5% এ, আর এখানে আপনার রিস্ক রিওয়ার্ড 1:21 এর হয়ে যাচ্ছে, যেটা কি অনেকই হাই। মানে আপনি যদি 1000 টাকার রিস্ক নিচ্ছেন তাহলে কিন্তু আপনি 21,000 এর আপনি রিওয়ার্ড গেইন করছেন, মানে 1:21 এর রিস্ক রিওয়ার্ড আপনি পাচ্ছেন। তো এই জিনিসটাকে বলা হয় রিস্ক রিওয়ার্ড, আর আপনি যত হাইয়ার রিস্ক রিওয়ার্ড চেষ্টা করবেন ক্যাপচার করার, আপনার অ্যাকুরেসিটা পড়ে যাবে, আপনার অত টাইট আপনাকে রিস্ক নিতে হবে, আপনার স্টপ লস ততই বারবার হিট হবে। এটাও ধ্যানে রাখবেন, ঠিক আছে? মানে স্টপ লস যত বড় তত আপনার কম স্টপ লস হিট হবে, স্টপ লস যত আপনি ছোট রাখবেন আপনার কিন্তু চান্সেস স্টপ লস হিট হওয়ার অনেক বেশি বেড়ে যাবে। কারেক্ট, ঠিক আছে? তো এইভাবে এখানে একটা আমরা খুব একটা ভালো মুভ দেখতে পেলাম, ঠিক আছে? আই হোপ আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ভিসিপি প্যাটার্নটা তৈরি হচ্ছে এখানে, এবং কিভাবে তারপরে পারফেক্ট ট্রিগার ক্যান্ডেলের হাইতে এন্ট্রি হচ্ছে, কোন জায়গাটা স্টপ লস থাকছে, এবং কিভাবে ভিসিপি প্যাটার্ন ব্রেক করার পর শার্প ও আপসাইডে মুভ দিয়েছে। কারেক্ট।
এবার যদি আপনারা এটা খুব বেশি প্র্যাকটিস করবেন, চার্টগুলো ভালো করে দেখতে থাকবেন, তাহলে আপনাদের এইখানেও একটা প্যাটার্ন কিন্তু দেখতে পেয়ে যাবেন। হালাকি এই প্যাটার্নে আপনি দেখতে পাবেন যে লোস গুলো টেস্ট অলমোস্ট হয়েছে, একই জায়গায় বা হালকা ব্রেক। ঠিক আছে? এই জায়গায় লো গুলো টেস্ট হয়েছে, কিন্তু যে তারপরের যে এরিয়াটা আছে এইখানে আপনি যে একটা কন্ট্রাকশনটা দেখতে পেয়ে যাবেন, ঠিক মেন আছে? যদি সহজভাবে বলতে চাই, কন্ট্রাকশন মানে যখন একই জায়গায় ছোট ছোট ক্যান্ডেল দেখবেন তৈরি হচ্ছে, মানে অনেকটা ভোলাটিলিটি নেই, ছোট ছোট মানে যেটাকে বলি আমরা যখন মার্কেট রেস্ট নিচ্ছে, যখন একটা বড় মুভের পর, এর আগেও আমি স্টেজ অ্যানালাইসিস এর ভিডিওতে আমি বলেছি, ধরুন আপনি যখন দৌড়াচ্ছেন, কন্টিনিউ দৌড়ে যাচ্ছেন, তখন আপনি কোথাও তো একটা পজ নেন যেখানে আপনি এনার্জি গেইন করেন। এটা কিন্তু এক্স্যাক্টলি সেই রকমই, যেই জায়গাটায় স্টকটা একটা পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে একই জায়গায় কিছুক্ষণ টাইম স্পেন্ড করছে, বেশি উপরে বা বেশি নিচে যাচ্ছে না, ও নিজের এনার্জি গেইন করছে যাতে আপওয়ার্ডসে আরো ভালো মুভ দিতে পারে। ওই যে কন্ট্রাকশনটা, যেই জায়গাটায় ও টাইম স্পেন্ড করছে ছোট্ট ছোট্ট বেস বানিয়ে, সেই জায়গাটাই অ্যাকচুয়ালি আমি খুঁজছি যে ও নিজের এনার্জি গেইন করে নিয়েছে, এরপরে যখন ও নিজে আবার শার্প মুভ দেওয়া শুরু করবো, ওই জায়গাটাই আমরা যাতে ট্রেড নিতে পারি। এবার আপনাদের একটু কনফিউশন হতেই পারে, আপনাদের এই ড্রয়িং এর থ্রু ফিল হতে পারে যে ভিসিপি প্যাটার্ন মানে 3 বার এই কার্ভস গুলো হবে, ঠিক আছে? কিন্তু তার মানে সেটা না, ঠিক আছে? এইটাই আমি বুঝিয়ে দিতে চাই যে কার্ভ এরকম 2বারও হতে পারে, 4বারও হতে পারে। 3বারও হতে পারে, 4বারও হতে পারে, আর 5বারও হতে পারে, ঠিক আছে? এইটা খারাপ, ওটা ভালো, এই ধরনের কোনো জিনিস নেই, ঠিক আছে? কিন্তু মোস্ট অফ দ্য টাইম আপনি 2, 3 বা 4ই দেখতে পারবেন, ঠিক আছে? যত আপনি প্র্যাকটিস করবেন ততই আপনি ভালো করে এই জিনিসগুলো, ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝতে পারবেন। যত আপনি চার্ট কাটবেন, পুরোনো চার্টে গিয়ে দেখবেন কোন জায়গাটা ব্রেকআউট দিচ্ছে, তখন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট এক্সাম্পল নিজেই বুঝতে পারবেন। আর যদি কনফিউশন হয়, সেগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের কমেন্ট সেকশনে বলতে পারবেন। হতে পারে তার উপরে আমি ডিটেলে ইন ফিউচার কোনো ভিডিও আনবো। এবার আপনি ওই স্ক্রিনশট দিয়ে কমেন্ট সেকশনে কিভাবে শেয়ার করবেন? কারণ ওই কমেন্ট সেকশনে তো আপনি ইমেজ দিতে পারবেন না। তাহলে সেটা কি করবেন? আপনি ট্রেডিং ভিউতে এখানে ক্লিক করবেন আর এখানে গিয়ে কপি লিংক করে দেবেন। যেখানে আপনার বুঝতে সুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে, সেই যে এরিয়াতে মার্কিং করে এখানে এই ক্যামেরার আইকনে ক্লিক করবেন আর এখান থেকে কপি লিংক করবেন। আর এইটা গিয়ে কমেন্ট সেকশনে পেস্ট করে আপনার যা কোয়েরি, যা ডাউট আছে সেটা আপনি প্রপার ভাবে লিখে দেবেন। তো আমরা এই লিঙ্কটায় ক্লিক করে আপনার চার্টটা দেখতে পারবো আর আপনার কোথায় অসুবিধা হচ্ছে সেটা আমরা ওইখানে এক্সপ্লেন ফার্দার করে পারবো, ঠিক আছে? তো এবার আমরা এখানে দেখো, এখানে একটা ব্রেকআউট দিয়েছে, চলো দেখি এবার আগে কি হয়। আর স্টক এখানে যদি আমরা এবার পয়েন্ট হচ্ছে যে এখানে এন্ট্রি কোথায় হতো, ঠিক আছে? তো এখানে আমাদের এন্ট্রিটা ঠিক এই জায়গায় হতো, কেন কি এই ক্যান্ডেলটা আমাদের ট্রিগার ক্যান্ডেল। কারেক্ট, এইটাই ফার্স্ট টাইম ব্রেকআউট দিয়ে ক্লোজিং দিয়েছে। আর এই ক্যান্ডেলের নিচে বা সুইঙ্গার লো, আমি ডিপেন্ড, আপনি সুইং লোতে রাখতে পারেন বা ক্যান্ডেল লোতে রাখতেন। আমি আপনাদের জন্য সেফ সাইডে ধরার জন্য আমি এটাকে সুইং লোই ধরে চলবো, ঠিক আছে? আর এখানে দেখতে পারেন যে ফার্স্ট অ্যাটেম্পটে এটা 1:2.8 বা 1:3 এর টার্গেট এখানে দিয়েছে, রাইট? হুইচ ইজ সামওয়্যার অ্যারাউন্ড হিয়ার 1:2.8 বা 1:3 এর টার্গেট এখানে দিয়েছে। সে আবার নিচের দিকে এসছে, হয়তো ব্রেক যদি ইভেনে আপনি টাচ ট্রেল, করেছে। হয়তো যদি আপনি ট্রেল করে দিয়েছেন তো এটা এখানে কাট অফ করে দিত, কিন্তু যদি আপনি ট্রেল না করে থাকেন সেটা আবার আপসাইডে মুভ দিয়েছে। এবার কোয়েশ্চেন হচ্ছে যে এখানে ট্রেল করা উচিত কি উচিত না, সেগুলো যদি আপনাদের এই ভিডিওগুলো পছন্দ হয় তাহলে লাইকস দেবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে ফার্দার আমরা কি এই ট্রেড গুলো কিভাবে রাইড করব, কিভাবে লম্বা লম্বা মুভস ক্যাপচার করতে পারি। আর এইরকমই যদি কিভাবে স্টপ লস ট্রেল করতে হয়, কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট স্টকে আপনারা এটা অ্যানালাইসিস করবেন, কিভাবে জাস্ট 2 মিনিট টাইম দিয়ে আপনি খুব ইজিলি স্টকগুলো অ্যানালাইসিস করবেন এবং নিজের ওয়াচ লিস্টে অ্যাড করতে থাকবেন, সেইগুলো যদি আপনাদের জানতে হয়, তাহলে এই ভিডিওতে যখন আমরা 500টা লাইক দেখতে পারবো, তখন কিন্তু এই টপিকের ওপর আমরা ডিটেলে এক্সাম্পলস নিয়ে ভিডিওস আনবো, উইথ প্রপার স্টপ লস ট্রেলিং মেথড অ্যান্ড ডিটেল অ্যানালাইসিস মেথড। এবার দেখি, তো ভাবো এখানে আপনার এক্সিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমরা এটাকে কনসিডার নাই করি, ঠিক আছে? চলো এবার আবার আগে দেখি যে আগে কি কন্টিনিউ আবার কি কোনো প্যাটার্ন বানায় কিনা। ওকে, আবার আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি ইন্টারেস্টিং, তাই না? যে এটা একটা গেল কার্ভ, আবার আবার একটা কার্ভ এলো। গেল, হালাকি কার্ভটা একটু টাচ করে নিচের দিকে এসছে। এই জিনিসগুলো কেন হয় সেগুলো আমরা যে নেক্সট সেশনসে একটু ডিটেলে বুঝবো যে এই জিনিসটা এক্স্যাক্টলি হচ্ছেই কেন বারবার। আর তারপরে গিয়ে দেখবেন আপনি এই টাইটনেসটা আবার ক্রিয়েট করছে, আমরা ওয়েট করব এটা ব্রেকআউট হওয়ার, ঠিক আছে? কিন্তু এইখানে আবার হঠাৎ আপনি দেখতে পাচ্ছেন যে টাইটনেস হচ্ছে। এবার যদি এরকম হয়, ব্রেকআউট দিয়ে দেয়, ঠিক আছে, তাহলে আবার এন্ট্রিটা ট্রিগার করতে পারে আমাদের। দেখুন আমি ড্রয়িং আবার করলাম আর এক্স্যাক্টলি সিমিলার হলো।
এমন না যে আমরা জানতাম, আমরা আগে থেকে অলরেডি দেখে নিয়েছি। এই জন্যই রিপ্লে বাটনটা আমরা করেছি, যাতে উইদাউট এনি বায়াসনেস আমরা আপনাদেরকে দেখাতে পারি। তো আপনি দেখতেই পারলেন যে এক্স্যাক্টলি যেভাবে আমি ড্রয়িং করলাম চার্ট এক্স্যাক্টলি সেভাবেই মুভ করে হতেই গেল। পারে এটা উপরে যাবে বা হতেই পারে এটা আমাদের স্টপ লস দেবে, কিন্তু এটা একটা পারফেক্ট ভিসিপি প্যাটার্ন কিন্তু এখানে তৈরি হয়েছে। ঠিক আছে, তো আমরা এখানে এবার কি বুঝতে পারছি যে এখানে আমাদের পারফেক্টলি একটা এন্ট্রি ট্রিগার হয়ে গেছে। ঠিক আছে, এবার এন্ট্রিটা আপনি এখানে হয়তো নিয়ে নিতে পারতেন, ঠিক আছে, বা যদি আপনি এটা কনসিডার করছেন তো হয়তো আপনি এখানে নেবেন। ঠিক আছে, যে কোনো একটা আপনার এন্ট্রি হতো। যদি আপনি এখানে এন্ট্রি নিচ্ছেন আপনার স্টপ লস এখানে দাঁড়াতো, যদি আপনি এন্ট্রিটা এখানে নিচ্ছেন আপনার স্টপ লস এখানে। এখানে দাঁড়াতো। ঠিক আছে, তো তো দেখি চলো ওটা কি করেছে ফিউচারে। কারেক্ট। আর এইখানে যদি আপনার এন্ট্রি এখানে এখানে হতো, ঠিক আছে, এই ক্যান্ডেলের উপরে, তো হয়তো এখানে এন্ট্রি আদেও হতোই না, কেন কি এটার হাই ব্রেক করেনি, তাহলে এখানে আপনার এন্ট্রি এখনো ট্রিগার হতো না। কিন্তু যদি আপনি এখানে এন্ট্রি একটু নিয়ে নিতেন, ভালো করে দেখলে কিন্তু এখানে অ্যাকচুয়ালি আমাদের এন্ট্রি কিন্তু হতো না। কেন, এক্স্যাক্টলি যখন ব্রেক করবে 1-2 সেকেন্ড আমরা ওয়েট করব। এটাই কিন্তু প্রপার, যদি ভালোভাবে দেখি আমরা জুম ইন করে, ব্রেক করে কিন্তু এখানে ওয়েট করেনি। মানে বেসিক্যালি উই হ্যাভ টু ওয়েট অ্যাটলিস্ট ফর 15 মিনিটস টু হোল্ড ইট, রাইট? যদি ব্রেক এই ক্যান্ডেলের যদি ব্রেক দিয়ে 15 মিনিটস হোল্ডই না করতে পারি, তাহলে আমরা কি করে বুঝবো যে ফার্দার কন্টিনিউ করবে, রাইট? তো এই ক্যান্ডেলটা আই ক্যান সি যে এখানে হোল্ড করেনি। ঠিক আছে, বাট ইন কেস যদি তুমি এইখানে এন্ট্রি নিয়ে থাকতে, তাহলে এইখানে আপনার এন্ট্রি হতো আর এখানে আপনার স্টপ লস হতো। আর এই ট্রেডটা এখনো চলছে, কেন কি এখনো এটা আমি দেখতে পাচ্ছি খুব বেশি মুভ দেয়নি যে আপনি ট্রেল করবেন, তাই না? বেয়ারলি 1.8% মুভ দিয়েছে, তো আপনার স্টপ লস এখনো এখানে ইন্ট্যাক্ট আছে। হতেই পারে এটা ঘুরে এখানে এসে স্টপ লস স্টপ হিট লস করে দেবে। দেবে। ওকে, আপাতত এখানে এখনো কোনো স্টপ লস হিট করেনি, ও একই জায়গাতে টাইম পাস করছে। বাট যদি আমরা আবার দেখি আর একটা আমাদের ভিসিপি প্যাটার্ন কিন্তু তৈরি হয়ে গেছে, রাইট? আর এইখানে আমরা দেখতে পারি যে আপার এরিয়াতে ব্রেকআউটের অ্যাটেম্প্ট লাগিয়েছিল, আবার নিচে এসছে, আর লোজ গুলো আস্তে আস্তে উপরের দিকে শিফট হয়ে যাচ্ছে, কারেক্ট? তো কেউ যদি এরকম থাকে যে সেকেন্ড টাইম হয়তো ওয়েট না করে এন্ট্রি নিয়ে নিয়েছে, যাদের স্টপ লস অলরেডি চলে গেছে, তারা কিন্তু আবার এখানে রি এন্ট্রির জন্য অ্যাপ্লাই করতে পারে। অ্যাটেম্প্ট নিতেই পারে, ঠিক আছে? তো এইখানে আমাদের ধরো আবার এন্ট্রি হয়ে যেত আর এখানে স্টপ লস হয়ে যেত, ইন কেস যদি আপনি ওই এরিয়াতে এন্ট্রি না নিয়ে থাকেন। হুম। ঠিক আছে, তো চলো দেখি ওই এখনো ট্রেডটা কিন্তু ইন্ট্যাক্ট আছে, অ্যাক্টিভ আছে, যেটা আমাদের এন্ট্রিটা হয়েছিল ফার্স্ট টাইম যেটা হয়েছিল, কারেক্ট। তো সেটা আমি একবার মার্ক করে রেখে দিই, ঠিক আছে? তো মানে এই সুইং এর নিচে আমাদের এখানে স্টপ লস হ্যাঁ, তো এই এরিয়াতে এন্ট্রি হয়েছিল আর এখানে আমাদের স্টপ লস ছিল, যেটা এখনো প্রিভিয়াস ইন্ট্যাক্ট আছে। হ্যাঁ। ঠিক আছে, তো এখানে আপাতত আমাদের স্টপ লস যায়নি আর এখানে একটা এন্ট্রি পয়েন্ট আমরা পেয়ে গেছি, তাই না? যারা এখানে মিস করেছে তারা এখানে নিতে পারবে, যাদের এখানে একবার স্টপ লস হিট হয়ে যাবে তারাও এখানে আবার নিতে পারবে। কারেক্ট, ঠিক আছে। এবার দেখুন এই ধরনের কেসে কি হয়েছে, ভিসিপি প্যাটার্ন কিন্তু এক্সটেন্ড হয়েছে, রাইট? এক্সটেন্ড কিরকম হলো, এই একটা ব্রেকআউট অ্যাটেম্প্ট নিল, রাইট, এই কার্ভ হলো। সেকেন্ড একটা ব্রেকআউট অ্যাটেম্প্ট নিল, কার্ভ হলো, যেখানে আমরা এন্ট্রি ট্রিগার করেছি। থার্ড টাইম কিন্তু আবার একটা কার্ভ দিয়েছে, ব্রেকআউট দেওয়ার পর নিচে এসে ছোট কার্ভ বানিয়ে আবারও ব্রেকআউট। রাইট? তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ইদার আপনি এখানেও অ্যাটেম্প্ট দিতে পারতেন, সেটাও ভুল হতো না। আবার ও এখানেও একটা অ্যাটেম্প্ট দিত, কিন্তু এই অ্যাটেম্পটা আবার এখানে আপনি নিতেন না। এই প্রপার এরিয়াটা ব্রেকআউট হওয়ার পরে হুইচ ইজ অন দিস ক্যান্ডেল, আপনি এখান থেকে নিয়ে এখানে স্টপ লস দিতে পারতেন, তাই না? একদম। তো এবার আমরা দেখি যে এই সিনারিওতে যদি আপনি অ্যাটেম্পটা নিচ্ছে তো কিরকম আমরা রেজাল্ট পাচ্ছি, রাইট? তো একবার দেখে নিই এখানে কত রিস্ক রিওয়ার্ড অ্যাকচুয়ালি হচ্ছিল যদি এখানে এন্ট্রি হতো। হ্যাঁ। তো এখনো অবধি কতটা হাই রিস্ক রিওয়ার্ড আমরা ক্যাপচার করতে পারছিলাম এই ট্রেডটাতে। ঠিক আছে, তো আমরা তিনটেই এন্ট্রি পয়েন্ট আগে মার্কিং করে ফেলি, ঠিক যে আছে? কোনো একটাও যদি দেখি অলমোস্ট স্টপ লস এবং এন্ট্রি সব একই জায়গাতে রয়েছে, তো আমরা অ্যাটলিস্ট আইডিয়া করে নিতে পারবো। ওকে, আগে একবার দেখে নিই যে কতটা উপরের দিকে গেছে, হ্যাঁ। তাই না? ওকে, সো আই বিলিভ এই মুভটা অনেকটাই আছে, হ্যাঁ। এই জিনিসটাকে আমরা একবার দেখে ফেলি, রাইট? তো যদি আমরা এই এরিয়াতে এন্ট্রিটা করে থাকতাম, স্টপ লসটা যদি আমাদের এখানে হতো, তাহলে এখান থেকে আমাদের হতো 1:8, ঠিক আছে? 1:8 এর রিস্ক রিওয়ার্ড দাঁড়াতো, এটা 33% এর প্রফিট দেখাতো, আর স্টপ লস আমার এখানে 4% এর থাকতো। হুম। ঠিক আছে, এবার এই যদি এই এরিয়াতে এন্ট্রি নেওয়া থাকতো আমাদের, স্টপ লসটা যদি আমাদের এখানে থাকতো, তো তার হিসাবে আমাদের 1:7.4% এর হতো, 1:7 এর রিস্ক রিওয়ার্ড হতো, যেখানে 4% এর স্টপ লস আছে আর 29% এর আমরা টার্গেট দেখতে পাচ্ছি। একটু এটাকে ছোট করে দিই সো দ্যাট থার্ড এরিয়াটাও দেখতে পারি, ঠিক আছে? তো থার্ড ওয়ালা আমরা এখানে অ্যাটেম্প্ট করছি, যেখানে স্টপ লস আমাদের এখানে হচ্ছে, আর তার এগেইনস্টে আমরা 28% এর কাছাকাছি টার্গেট পাচ্ছি,
আর এতেও আমরা 1:7 7 পাচ্ছি। আর এখানে রিস্ক আমাদের 3.8% এর হচ্ছে। মানে তিনবারই মোটামুটি আমরা 1:7 এর উপরেই কিন্তু আমরা পাচ্ছি রিস্ক রিওয়ার্ড। তো কেউ যদি প্রথমবার মিস করে যায় তার কাছে সেকেন্ড বার চান্স আসবে, কেউ যদি সেকেন্ড বারও মিস করে যায় তার কাছে কিন্তু থার্ড বার চান্স আসবে। তার মানে আপনি এটা হয়তো বুঝতেই পারছেন যে একটা পারফেক্ট এন্ট্রি বলে কিন্তু এখানে কিছু নেই। ঠিক আছে? হতেই পারে যে এই প্যাটার্নটা আপনি ফিল করলেন যে এখানে ব্রেকআউট দিয়েছে, এবার আমি এখানে এন্ট্রি প্লেস করছি। হয়তো ওটা একটু উপরে গিয়ে আবার একটা ছোট ডিপ একটা কারেকশন দিতেই পারে। ওই প্যাটার্নের কন্টিনিউয়েশন হতেই পারে। হতে পারে আপনার একবার স্টপ লস চলে যাবে, তারপরে আবার কিন্তু আপনাকে চান্স দেবে। এটা হতেই পারে যখন আপনি সুইং এর একদম গায়ে লাগিয়ে স্টপ লস রেখেছেন, ও ব্রেকআউট দিল, আপনার এন্ট্রি হলো, এন্ট্রি দেওয়ার পর নিচে এলো, আপনার স্টপ লস নিয়ে নিল, আবার ও একটা ছোট্ট বেস বানালো। তো তখন কিন্তু আপনার আবার ডি এন্ট্রি হতে পারে। আর এরকম ডি এন্ট্রি হওয়ার পরও কিন্তু ও এরকম শার্প আপ সাইডে মুভ দিতে পারে। তো আশা করছি আপনাদের এই জিনিসগুলো বুঝতে সুবিধা হয়েছে যে কিভাবে একটা প্যাটার্ন আপনি দেখবেন, কিভাবে এন্ট্রি প্লেস করবেন, কোথায় স্টপ লসটা প্লেস করবেন আর কিভাবে তারপরে শার্প এখানে দিচ্ছে এই প্যাটার্নের থ্রু। প্রতিমা, কেমন লাগলো? আমি তো জানি এই স্ট্র্যাটেজিটা কতটা পাওয়ারফুল, এই প্যাটার্নটা কতটা পাওয়ারফুল। আমিও ওনার থেকে এই সিস্টেমটা আগে শিখেছি। তো আমি ভাবলাম ডিরেক্টলি, কেননা আজকে আমার চ্যানেলে ডিরেক্ট ওনাকে নিয়ে এসে ওনার থেকেই আপনারা শেখেন, তাই জন্যই আজকে ওনাকে আমার চ্যানেলে নিয়ে আসার। আই হোপ আপনারা বুঝেছেন যে সিস্টেমটা কতটা বেশি পাওয়ারফুল। এই সিস্টেমটা একবার দেখলে হয়তো আপনি বুঝতে নাও পারেন, ভিডিওটা একবারের জায়গায় 4 বার 5 বার রিপ্লে করে করে দেখুন কিভাবে প্যাটার্ন তৈরি হচ্ছে, কিভাবে আমরা চার্টে গিয়ে খুঁজছি প্যাটার্ন, সেটা কিন্তু আপনি একবার দেখলে বুঝবেন না, যতক্ষণ না পর্যন্ত আপনারাও চার্টে গিয়ে নিজেরা অ্যানালাইসিস করছেন, নিজেরা এই প্যাটার্ন গুলো ড্র করার চেষ্টা করছেন। আজকের এই ভিডিওটাতে আমি এতটাই রাখছি, কিন্তু এই ভিডিওটাতে যদি 500 লাইকস আসে, এই ভিডিওটায় যেটা আমরা শিখিয়েছি সেটা যদি আপনারা প্রপার প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে এসে জানান, তাহলে কিন্তু এর উপরে আমরা আরেকটা পার্ট 2 ভিডিও আনবো, যেইখানে প্রপার কিভাবে স্টপ লস ট্রেল করে, কিভাবে এই সিস্টেমের উপরে আমরা আগে ট্রেড নিয়েছিলাম এবং তার রেজাল্ট কিরকম হয়েছিল, সেই সবকটার রেজাল্ট সমেত আমি আপনাদের কাছে তুলে ধরবো। হয়তো পিউষজিও সেই ভিডিওতে আসবে, সেটার জন্য কিন্তু কমেন্ট করতে হবে আর এখানে 500 লাইকস দিতে হবে। তো আই হোপ আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা কতটা পাওয়ারফুল সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওর জন্য এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।